এই মার্কেট কি তোর বাপের সম্পত্তি যে প্রত্যেক দিন হপ্তা নিয়ে গরিবদের হয়রানি করিস? আজ তোকে বলে দিচ্ছি। সকালের হালকা রোদে নীল রঙের সালোয়ার স্যুট করে একজন সাধারণ মহিলা সেন্ট্রাল মার্কেটের দিকে এগিয়ে চলছিল। কেউ জানত না যে এই সাধারণ দেখতে মহিলা আসলে জেলার আইপিএস অফিসার দীপ্তি রায়। দীপ্তি রায় ইচ্ছাকৃতভাবে এমন রূপ নিয়েছিল যাতে কেউ তাকে চিনতে না পারে। তিনি তার পুরনো স্মৃতিতে ডুবে গিয়েছিল এবং হঠাৎ ভাবল যে আজ কেননা পুরনো দিনের মতো রাস্তার ধারে ঠেলা থেকে গরম গরম জিলাপি খাওয়া যায়। একটু এগোতে না এগোতেই তার চোখ পড়ল রাস্তার ধারে একটা ছোট ঠেলার উপর। সেখানে প্রায় ৬০ বছরের একজন সরু পাতলা বৃদ্ধা মহিলা জিলাপি বিক্রি করছিল। আইপিএস দীপ্তি রায় ধীরে ধীরে চলতে চলতে ঠেলার কাছে পৌঁছল এবং হাসিমুখে বলল, দাদিমা, একটা প্লেট গরম গরম জিলাপি দাও তো। বৃদ্ধা মহিলা তৎক্ষণাৎ হেসে উঠে কড়াই থেকে জিলাপি তুলল এবং দ্রুত গরম গরম রসালো জিলাপি তৈরি করে প্লেটে সাজিয়ে দিল। যেই না দীপ্তি রায় প্রথম কামড় নিল, তার মুখে সুখ এবং আনন্দ ফুটে উঠল। ছোটবেলা থেকেই তাকে জিলাপির খুব শখ ছিল এবং আজ রাস্তার ধারে সেই সাধারণ জিলাপি তাকে পুরনো দিনের স্মৃতিতে নিয়ে গেল। কিন্তু ডিউটি এবং ব্যস্ত জীবনের কারণে তাকে এমন সুযোগ খুব কম মিলত। তিনি চুপচাপ জিলাপির স্বাদ উপভোগ করছিল যে তখনই হঠাৎ সেখানে একজন সাব ইন্সপেক্টর অমিত একজন সিপাহীর সাথে এলো এবং সে ঠেলার কাছে থেমে জোরে চেঁচিয়ে উঠল, আরে ও বুড়ি মহিলা, তাড়াতাড়ি টাকা বার কর। হঠাৎ আওয়াজ শুনে জিলাপি বিক্রি করা ৫০ বছরের মহিলা ঘাবড়ে গেল। তার হাত কাঁপতে লাগল। সে ঘাবড়ানো গলায় বলল, সাহেব, এখনও তো দিনে শুরু, এখনও তো আমি কিছু উপার্জন করিনি। গ্রাহকও তো এখনই এসেছে। সন্ধ্যায় এসো, তখন দিয়ে দেব। এখন সত্যি টাকা নেই। এটা শুনতেই সাব ইন্সপেক্টর অমিত আগুনের মতো রেগে গেল। সে কিছু না ভেবে সেই মহিলার গালে জোরালো চড় মারল। এই দৃশ্য দেখে আইপিএস দীপ্তি রায়ের রক্ত ফুটে উঠল। তিনি তৎক্ষণাৎ এগিয়ে এসে কড়া গলায় বলল, থামো সাব ইন্সপেক্টর সাহেব, তোমরা এদের কাছ থেকে কোন কথার টাকা চাইছ এবং কেন? কোন অধিকারে তোমরা এদের চড় মেরেছ? তোমাদের কোনো অধিকার নেই কোনো গরিব পরিশ্রমী মহিলার সাথে এমন আচরণ করার। সাব ইন্সপেক্টর অমিত ঘুরে দীপ্তিকে বলল, তুমি কে হও মাঝখানে কথা বলার? তুমি মাঝখানে পড়ো না। তোমাকে তো জানিও না কথা কি। বেশি বললে এখনই এখানে গ্রেফতার করে নেব। চুপচাপ দাঁড়িয়ে থাকো। দীপ্তির রাগে চোখ লাল করে উত্তর দিল, দেখো, তোমরা যা করছো সেটা একদম ভুল। কোথাও আইনে লেখা নেই যে তোমরা গরিবদের থেকে ভিক্ষা নেবে। তোমরা এই মহিলার উপর অত্যাচার করছো এবং এর পরিণাম তোমাদের ভোগ করতে হবে। সংশোধন হয়ে যাও। এটা শুনতেই সাব ইন্সপেক্টর অমিত আগুনের মতো রেগে গেল। সে খারাপভাবে তার ধৈর্য হারিয়ে ফেলল এবং দীপ্তির গালে একটা জোরালো চড় মারল। চড়টা এত জোরালো ছিল যে দীপ্তি একটু টলমল করে গেল, কিন্তু তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল। তার চোখে এখন রাগের আগুন ছিল। সে চেঁচিয়ে বলল, তুমি আমার উপর হাত তুলেছ, এখন আমি তোমার বিরুদ্ধে এফআইআর করাব। সাব ইন্সপেক্টর অমিত হেসে উঠল এবং ধমকির স্বরে বলল, এফআইআর? তোকে বোঝানো যায়নি? যদি বেশি বলিস তো এত মারব যে বাড়ি পর্যন্ত যেতে পারবি না। বেরিয়ে যায় এখান থেকে, নয়তো ধাক্কা মেরে তাড়িয়ে দেব। এত বলে সে আবার জিলাপি বিক্রি করার দ্বিধা মহিলার দিকে ফিরল। সে তার কলার ধরে ফেলল এবং চিৎকার করে বলল, আরে মহিলা, বেশি চালাকি করিস না। তাড়াতাড়ি টাকা বার কর, নয়তো তোর ঠেলায় রাস্তায় ভেঙে ফেলব। এটা বলতেই সাব ইন্সপেক্টর রাগে ঠেলায় একটা জোরালো লাথি মারল। ঠেলা উল্টে গেল এবং সব জিলাপি রাস্তায় ছড়িয়ে পড়ল। বেচারা মহিলা ভয়ে কাঁপতে লাগল। তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সে হাঁটু গেড়ে বসে ছড়ানো জিলাপি কুড়াতে লাগল এবং কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলতে লাগল, হে ভগবান, এটা কি হয়ে গেল? তখনই সাব ইন্সপেক্টর অমিত সিংহ রাগে তার লাঠি তুলল এবং বৃদ্ধা মহিলার পিঠে জোরে মারল। মহিলা ব্যথায় চিৎকার করে উঠল এবং হাত জোড় করে অনুনয় করতে লাগল, সাহেব, আমি সত্যি বলছি, এখনও কিছু উপার্জন করিনি। সন্ধ্যায় এসো, যা উপার্জন করব দিয়ে দেব। প্লিজ আমাকে মারো না, প্লিজ মাফ করে দাও। দৃশ্য দেখে দীপ্তি রায়ের রক্ত ফুটে উঠল। তিনি আর সহ্য করতে পারল না। রাগে এগিয়ে এসে বলল, মাঝি, তোমাকে কারো কাছে মাফি চাইতে হবে না। এরা গরিবদের ওপর অত্যাচার করছে এবং এদের একটুও লজ্জা হয় না। খুব কষ্ট করে তোমরা মতো লোকেরা ঠেলা লাগিয়ে নিজের এবং পরিবারের পেট পালো এবং এই পুলিশওয়ালারা তোমাদের পরিশ্রমের উপার্জন লুট করে। সাব ইন্সপেক্টর সাহেব, এখন আমি তোমাকে তোমার অবস্থা দেখিয়ে ছাড়ব। সাব ইন্সপেক্টর হাসতে হাসতে বলল, আরে, তোর এত সাহস, তুই আমাকে অবস্থা দেখাবি? তোর অবস্থা কি আমার সামনে? যা, তোর কাজ কর। বেশি বকবক করলে এত মারব যে চলার যোগ্য থাকবি না।
এত বলে সাব ইন্সপেক্টর এবং তার সাথে দাঁড়ানো হাবালদার হাসতে হাসতে সেখান থেকে ফিরতে লাগল। যেতে যেতে সাব ইন্সপেক্টর ঘুরে বৃদ্ধা মহিলাকে ঘুরিয়ে ধমকি দিল, সন্ধ্যায় আবার আসব, যদি টাকা না পাই তো না তুই বাঁচবি না তোর ঠেলা, বুঝলি না? এটা বলে তারা সেখান থেকে চলে গেল। দীপ্তি তৎক্ষণাৎ বৃদ্ধা মহিলার কাছে গেল এবং ঝুঁকে ভালোবাসায় বলল, মাঝি, তুমি ঠিক আছো না? টেনশন নিও না, তুমি বাড়ি যাও, এই পুলিশওয়ালাদের শিক্ষা দেওয়া এখন আমার কাজ। বৃদ্ধা মহিলার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। কাঁপা গলায় বলল, বেটা, তুই আমার জন্য এত কেন করলি? আমারই চক্করে তোকে মার পড়ল, তুই কি করতে পারবি? ওরা পুলিশওয়ালা, বছরের পর বছর ধরে আমরা গরিবদের উপর অত্যাচার করে আসছে, আমরা কিছু করতে পারিনি, তুইও কিছু করতে পারবি না, ছাড় এসব। দীপ্তি গভীর শ্বাস নিল, তার চোখে আগুন এবং মুখে দৃঢ় সংকল্প স্পষ্ট ফুটে উঠছিল। না মাঝি, এখন অনেক হয়েছে, তুমি জানো না আমি কি করতে পারি, এদের অপরাধের সাজা দিয়ে ছাড়ব, তুমি চিন্তা করো না, শুধু বাড়ি যাও এবং বিশ্রাম নাও। এটা বলে দীপ্তি রায় সেখান থেকে বেরিয়ে গেল এবং সোজা বাড়ি পৌঁছাল। বাড়ি পৌঁছে রাস্তায় ঘটে যাওয়া সব কথা তার মনে ঘুরতে লাগল। তাকে মনে হচ্ছিল যে জল মাথার ওপর দিয়ে গেছে, এই পুলিশওয়ালারা ইউনিফর্মের আড়ালে নেকড়ে হয়ে গেছে। এখন তিনি মনে মনে ঠিক করল, এখন এদের ছাড়ব না, সবার আগে এই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট করাবো এবং তাকে সাসপেন্ড করিয়ে ছাড়ব। পরের সকালে দীপ্তি রায় নিজেকে একদম সাধারণ মহিলার রূপে তৈরি করল। লাল রঙের সালোয়ার স্যুট পরল এবং কোনো পরিচয় ছাড়াই থানা এলাকায় পৌঁছল। যেই না ভিতরে প্রবেশ করল, তখন দেখল সামনে কাঠের কাউন্টারের পিছনে হেড কনস্টেবল অমিত সিং ঘুমিয়ে পড়েছিল। তার পেট টেবিলে ঠেকেছিল এবং মুখ থেকে খড়রাটের হালকা আওয়াজ আসছিল। এক কোণে আরও দুজন সিপাহী বসেছিল, চায়ের চুমুক নিতে নিতে জোরে জোরে হাসছিল। পরিবেশ দেখে দীপ্তির মনে রাগ এবং দুঃখ দুটোই উথলে উঠল। দীপ্তি কড়াগণায় বলল, শোনো অমিত। অমিতের ঘুম ভাঙল, সে বিরক্ত হয়ে চোখ খুলল এবং দীপ্তিকে উপর থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে দেখল। তার চোখে সাহায্যের ভাব নয়, বরং সেই পুরনো ঘৃণা এবং অহংকার ছিল। সাব ইন্সপেক্টর গর্জন করে বলল, কি হয়েছে এই সময়, কি করতে এসেছি সেখানে? দীপ্তি শান্ত কিন্তু দৃঢ় গলায় উত্তর দিল, আমি এখানে রিপোর্ট লেখাতে এসেছি। সাব ইন্সপেক্টর অমিত উঁচু গলায় জিজ্ঞাসা করল, রিপোর্ট কার বিরুদ্ধে এবং কার জন্য? দীপ্তি বলল, তোমার বিরুদ্ধে, কারণ সেই গরিব মহিলার জন্য যাকে তোমরা রাস্তায় জিলাপি বিক্রি করার সময় হয়রানি করেছিল, এবং সেই পরিশ্রমের উপার্জন যাকে তোমরা লাথি মেরে রাস্তায় ছড়িয়ে দিয়েছিল, এবং আমি যখন থামাতে গিয়েছিলাম তখন আমাকেও মেরেছিল। এটা শুনতেই অমিত জোরে হেসে উঠল। তার হাসিতে নিষ্ঠুরতা ছিল। সে বলল, রিপোর্ট তুই লেখাবি আমার বিরুদ্ধে? রিপোর্ট? আরে পাগলি, এখানে ন্যায় চলে না, এখানে চলে অমিতের লাঠি। চল ভাগ এখান থেকে, নয়তো থানার ভিতরে করে দেব। তখনই ভিতরের ঘরের দরজা জোরে খুলল এবং একজন বিজয় নামের এসপি থানার ভিতরে এলো, যে তার লম্বা চওড়া রাবারের মতো মুখ নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখে মানসিকতার জায়গায় শুধু অহংকার এবং নিষ্ঠুরতা ফুটে উঠছিল। সে দীপ্তিকে দেখল এবং তার মোছে তাও দিতে দিতে গর্জন করে বলল, কি হয়েছে অমিত? এই কোন মেয়ে? অমিত অবহেলায় উত্তর দিল, কিছু না সাহেব, এই সেই জিলাপি বিক্রি করা মহিলার কেস নিয়ে এসেছে, তাড়িয়ে দিচ্ছি এটাকে। বিজয় ধীরে ধীরে দীপ্তির কাছে এলো। সে তাকে এমন দেখল যেন সে কোনো কীট পতঙ্গ। তাকে জিজ্ঞাসা করল, কি নাম তোর? দীপ্তি দৃঢ় গলায় বলল, দীপ্তি রায়, এবং আমি এখানে রিপোর্ট লেখাতে এসেছি। বিজয় তিরস্কার করে হেসে উঠল এবং বলল, দেখ, আমাদের কাছে ফালতু কাজের জন্য সময় নেই, সকাল থেকে এসে ড্রামা করতে চলে এসেছে, চল বেরিয়ে যা এখান থেকে, নয়তো এই হাওয়ালাতে বন্ধ করে দেব। দীপ্তি তার জায়গা থেকে নড়ল না, তার চোখে সেই আক্রোশ এবং সংকল্প ফুটে উঠছিল। এটা দেখে বিজয়ের রাগ চড়ে গেল। সে রাগে বলল, শুনিসনি তুই? এত বলে সে হাত তুলল এবং পুরো শক্তি দিয়ে দীপ্তিকে ধাক্কা দিল। দীপ্তি সোজা মাটিতে পড়ে গেল। তার মাথায় টেবিলের কোণ থেকে হালকা চোট লাগল। এক মুহূর্তের জন্য তার চোখের সামনে অন্ধকার ছড়িয়ে পড়ল, কিন্তু ব্যথার থেকেও বড় ছিল অপমানের ক্ষত। বন্ধুরা, একজন আইপিএস অফিসার যার সামনে দাঁড়ানোর সাহস কারো হয় না, আজ একজন সাধারণ এসপির অহংকার তাকে মাটিতে ফেলে দিয়েছে। দীপ্তির ভেতরের রাগ এখন লাভার মতো ফুটছে। তাকে স্পষ্ট দেখা গেছে, এরা ইউনিফর্মের যোগ্য নয়, এই ইউনিফর্ম শুধু গরিবদের পিষে ফেলার জন্য ব্যবহার করে। দীপ্তি মাটি থেকে উঠল এবং রাগে বলল যে, তোমাদের দুজনের অবস্থা এমন করব যে তোমরা দুজনে জল খাওয়ার যোগ্যও থাকবে না। এটা শুনতেই এএসপি বিজয় দীপ্তিকে ধাক্কা দিয়ে থানা থেকে বাইরে বার করে দিল। এসব দেখে ভিতরে দাঁড়ানো সিপাহীরা হাসতে লাগল। তাদের মধ্যে একজন বলল, দেখো, বড় হয়ে এসেছিল গরিবদের সহানুভূতি, দেখো কেমন মাথা নিচু করে যাচ্ছে। দীপ্তি রায় অপমান এবং রাগকে ভিতরে গুটিয়ে নিল। তার চোখে অশ্রু তো ছিল, কিন্তু তাতে আগুনও ছিল।
তিনি মনে মনে কঠিন সংকল্প নিল, এখন আমি এদের ছাড়ব না। এদের সবাইকে তাদের কর্মের সাজা এমন দেব যে তারা স্বপ্নেও ভাবতে পারবে না। তারপর পরের সকালের দৃশ্য পুরো শহরের জন্য অবাক করা ছিল। সূর্যের প্রথম রশ্মির সাথে সাথে রাস্তায় সাইরেনের গুঞ্জন ছড়িয়ে পড়ল। দুটো পুলিশ জিপ সবার আগে রাস্তা পরিষ্কার করে চলছিল। তাদের পিছনে কালো কাঁচের আইপিএস দীপ্তি রায়ের অফিসিয়াল গাড়ি ছিল এবং তার ঠিক পিছনে আরও দুটো পুলিশ গাড়ি নিরাপত্তার ঘেরায় ছিল। পুরো এলাকা নীরবতায় ডুবে গেল। লোকেরা বাড়ির জানালা এবং দোকান থেকে উঁকি মেরে দেখতে লাগল যে আসলে শহরে এত বড় কাফিলা কেন বেরিয়েছে। যেই না কাফিলা থানা এলাকাকে এর প্রধান দরজায় এসে থামল, গাড়ির দরজা একসাথে খুলল। আইপিএস দীপ্তি পুরো মর্যাদায় চকচকে সাদা রঙের অফিসিয়াল ইউনিফর্ম পরে টুপি মাথায় আটকে গাড়ি থেকে নামল। তার সাথে বড় বড় পুলিশ অফিসার দুপাশে দাঁড়িয়ে গেল। থানার বারান্দায় দাঁড়ানো সেই সিপাহীরা যারা কাল অবধি তার উপর হাসছিল, এখন এই দৃশ্য দেখে যেন পাথরের মূর্তি হয়ে গেল। তাদের পায়ের তলায় মাটি সরে গেল, চোখ ফেটে যাওয়ার মতো হয়ে গেল এবং ঠোঁট শুকিয়ে একদম চুপ হয়ে গেল। ইএসপি বিজয় সিংহ তার ডেস্কে বসে কিছু ফাইল দেখছিল এবং হেড কনস্টেবল অমিত সিংহ তার পাশে দাঁড়িয়েছিল। দুজনেরই জড়া আন্দাজ ছিল না যে আজ তাদের সবচেয়ে খারাপ দিন আসতে চলেছে। দীপ্তি কাউকে না দেখে সোজা নাপতল চালে থানার ভিতরে পা রাখল। তার ইউনিফর্মের চমক এবং চারদিকে গুঞ্জনশীল নীরবতা সব কিছু বলে দিচ্ছিল। দীপ্তির চোখ সোজা বিজয়ের ওপর গিয়ে থামল। বিজয় থমকে দাঁড়িয়ে গেল, মুখের রং উড়ে গেছে। তার মনে সেই কালকের দৃশ্য ঘুরে গেল। সেই মেয়ে যাকে সে এই থানা থেকে ধাক্কা দিয়ে বাইরে করেছে, অপমানিত করেছে, এখন সেই মেয়ে আজ এই থানায় আইপিএস হয়ে দাঁড়িয়ে আছে। বিজয়ের পাশে দাঁড়ানো অমিত সিংহ হতবাক হয়ে গেল। তার মুখেও ভয় স্পষ্ট ফুটে উঠছিল। দীপ্তি ঠান্ডা কিন্তু খুব কড়া গলায় বলল, কি হয়েছে? মুখের রং কেন উড়ে গেছে? মনে আছে না, যখন আমি জিলাপি বিক্রি করা মহিলার সাথে করা দুষ্কর্ম দেখে যখন রিপোর্ট লেখাতে এসেছিলাম, তখন এখান থেকে ধাক্কা মেরে বার করেছিলে আমাকে? আজ সেই দরজা থেকে ফিরে এসেছি। ফারাক শুধু এটুকু যে কাল আমি সাধারণ পোশাকে সাধারণ লোকের মতো হয়ে এসেছিলাম এবং আজ আইপিএসের ইউনিফর্মে আছি। বিজয় এবং অমিতের কাছে কোনো উত্তর ছিল না। দুজনের মুখ ঝুঁকে ছিল। দীপ্তি কড়া গলায় বলল, তোমরা দুজনে গরিবদের ওপর অত্যাচার করেছ, আইনের মর্যাদা ভেঙেছ। এখন তোমাদের জনতার সামনে লজ্জিত হয়ে নিজের অবস্থা মনে করতে হবে। তিনি পিছনে দাঁড়ানো বড় পুলিশ অফিসারকে তৎক্ষণাৎ আদেশ দিল, দুজনের ইউনিফর্ম খোলো এবং সার্ভিস রিভলভার জমা করো। ইউনিফর্ম খোলার পর আইপিএস দীপ্তি রায় আরও কড়া আদেশ দিল, এখন এদের দুজনকে সেই মার্কেটে নিয়ে যাও যেখানে সেই বৃদ্ধা মহিলা জিলাপি বিক্রি করছিল এবং জনতার সামনে এদের থেকে মাফি চাওয়ানো হোক। পুরো থানা এবং নিরাপত্তা কাফিলা মার্কেটের দিকে এগোল। মার্কেটে লোকের ভারী ভিড় জমে গেল। সেখানে বৃদ্ধা মহিলা তার জিলাপি বিক্রি করছিল। দীপ্তি ভিড়ের সামনে বলল, মনে রেখো যে গরিবদের অধিকার খায় তার এই পরিণতি হয়। তারপর তিনি এসপি বিজয় সিং এবং হেড কনস্টেবল অমিত সিংকে বলল, এখন ঝুঁকো এবং এই বৃদ্ধা মহিলার থেকে মাফি চাও। ভিড় নীরবতায় দাঁড়িয়ে দেখছিল। দুজন অপরাধী কাঁপা হাত জোড় করে বৃদ্ধা থেকে মাফি চাইল, কিন্তু সাজা এখানে শেষ হল না। আইপিএস দীপ্তি রায় পরের মুহূর্তে আদেশ দিল, এখন এদের সাদা গেঞ্জি এবং হাফ প্যান্টে পুরো মার্কেটে দৌড়ানো হোক। আগে আগে এই দুজন দৌড়াবে এবং পিছনে পিছনে আমার কাফিলা চলবে, যাতে লোকেরা দেখে যে ক্ষমতার দুরুপযোগ করা লোকদের পরিণাম কি হয়। কিছুক্ষণ পর পুরো শহর এই দৃশ্য দেখছিল। আগে আগে বিজয় এবং অমিত ঘামে ভেজা অপমানিত হয়ে দৌড়াচ্ছিল এবং পিছনে পিছনে আইপিএস দীপ্তি রায়ের রাজকীয় গাড়ি এবং পুলিশ অফিসারদের কাফিলা চলছিল। লোকেরা তালি বাজিয়ে এই ন্যায়ের উদাহরণের স্বাগত করছিল। প্রত্যেকে এটাই বলছিল, সত্যিকারের ন্যায় হয়েছে, গরিবদের ওপর অত্যাচার করা লোকদের তাদের আসল অবস্থা দেখানো হয়েছে। তো বন্ধুরা, এই কাহিনী শুধুমাত্র বিনোদন এবং শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এতে দেখানো সব চরিত্র, ঘটনা এবং সংলাপ কাল্পনিক। কোনো বাস্তব ব্যক্তি, প্রতিষ্ঠান বা ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই। অনুগ্রহ করে এটাকে শুধু কাহিনী হিসেবে দেখো এবং এর আনন্দ নাও। আমরা কারো অনুভূতিকে আঘাত করতে চাই না। যদি তোমাদের এই কাহিনী পছন্দ হয়ে থাকে তাহলে এটাকে লাইক করো এবং যত বেশি লোকের কাছে শেয়ার করো। কমেন্ট করে বলো কোন ধাপটা সবচেয়ে ভালো লেগেছে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমরা তোমাদের জন্য এমনই প্রেরণাদায়ক কাহিনী নিয়ে আসতে থাকব। ধন্যবাদ।